What happens inside a press conference room never stays in the press conference room. In the period you go through in the bad moments, in the bad times. Del año. Sí. Bueno, te decía un poco acerca de... Definitely, we do believe we are going to get those 3 points. I believe in my team. স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার আর প্রেসার কোনোটাই মানা হয় না এখানে। প্রশ্নের ঝাঁজ এই কক্ষের তাপমাত্রা বাড়ায়, চাপ হয় দ্বিগুণ। সমর্থকদের নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, আছে অবিশ্বাস, আছে ক্ষোভ, আছে জানার প্রবল আগ্রহ। এই আগ্রহ মেটানোর জায়গা ওই একটাই, সংবাদ সম্মেলন কক্ষ। কিন্তু যা জানা দরকার তা কি জানা যায়? যে প্রশ্নটা করা দরকার তা কি করা হয়? কখন রাইট কোশ্চেনটা করতে পারবেন আপনি যখন খেলাটা খুব ভালোভাবে বুঝবেন। সাংবাদিকের কাজ হচ্ছে যে আসলে মানে দর্শক বা জনমনের যে আগ্রহ বা সৃষ্টি সেটা কৌতূহলটা মেটানো। আমরা একদম এমটি হেডে চলে যাই, শূন্য ব্রেন নিয়ে আমরা হলো প্রেস কনফারেন্সে যে বসে যাই, কোচ যা বলবে একটা শুনবো বা এই করবা এই। আমরা প্রশ্ন করে আমরা নিজেরা আসলে ঠিক সেটা বলবো না, আমরা আসলে চিন্তা করি যে এটা তো আসলে উত্তর নয়, উনি অন্যরকম উত্তর দেন, যে উত্তর ব্যাখ্যা আপনি পাবেন না। আপনি যখন টু দ্য পয়েন্ট কোশ্চেন করবেন কাবরেরাকে, সেটা তখন দেখবে যে আসলে যে সাংবাদিক যে তথ্যটা প্রেজেন্ট করতেছে সেটাই ঠিক, তখন কিন্তু তার সাথে একটা দূরত্ব তৈরি হয়। যেটা মনে করেন সাধারণ মানুষের জিজ্ঞাসা, সেই জায়গাগুলোতে উনি সঠিকভাবে থাকতে চান না উত্তরে, উনি বাইরে কেটে যান। কিন্তু বাইরে যা রটে তা কি এখানে ঘটে? সাম্প্রতিক সময়ের মধ্যে আপনার সেপ্টেম্বর নেপাল উইন্ডোতে এবং আপনার নভেম্বর এই উইন্ডোতে দেখা গেল যে ক্যাম্প শুরু হয়ে গেছে, প্লেয়ারে প্র্যাকটিস করছে, কিন্তু বিএফএফ অফিসিয়ালি টিম ডিসক্লোজ করে নাই। এই ফুটবল ফেডারেশন কিন্তু আগের ফুটবল ফেডারেশনের মতো না, যথেষ্ট পেশাদার। তাবিদ দলের বর্তমান কমিটি কিন্তু যথেষ্ট পেশাদার আগের কমিটি থেকে। সেখানে একজন পেশাদার হিসেবে আপনি অন ক্যামেরা কীভাবে বললেন যে আমি দিয়েছি, বাফুফে মিডিয়া ম্যানেজার তা দেয়নি? হাউ ইট পসিবল? একটা মিডিয়া ম্যানেজারের এত সাহস হবে? একটা ন্যাশনাল টিমের আপনার ক্যাম্প শুরু হচ্ছে, আপনি 4 লাইন লিখলেন, কালকে আপনি রিপোর্টিং করবেন স্থানীয় হোটেলে অমুক সময় ম্যানেজার অমুকের কাছে। তাহলে এই প্লেয়ারদের কেন তুমি হলো এখানে এইভাবে রেখে দিছো? তাদের তো ডোমেস্টিকে এঙ্গেজ রাখতে পারতে, ডোমেস্টিকে এঙ্গেজ রেখে তারপরে তুমি একবারে তুমি ট্রেনিং করলে, যেহেতু এটা ফ্রুটফুল হয় না, 14 জন নিয়ে আপনি কি করবেন? আমি সেই অ্যান্সার কিন্তু সে যেটা অ্যান্সার দিছে সেই অ্যান্সার কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে যে এটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না। একজন কোচের সাথে সমর্থকদের যে দূরত্ব, হ্যাঁ সরাসরি তো তাদের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার সুযোগ নাই, মাঠে এসে কোচ তো তাদের ব্যাখ্যা দেবে না বা তাদের প্রতিটা কথা সোশ্যাল মিডিয়া বা আদার জায়গায় উনি বলবেন না। তাহলে উনি কী করবেন? উনি ওনার পারফরমেন্স দিয়ে উনি মাঠে প্রমাণ করবেন যে না ওনার ট্যাকটিক্স ঠিক আছে এবং বাংলাদেশ টিম পারফর্ম করছে, কিন্তু আদতে সেভাবে তো হচ্ছে না। যখনই সে আসলে যে ফেল করে, আসলে যে মাঠে পারফর্ম করতে পারছে না এবং অ্যান্সারটাও হলো রাইটভাবে দিতে পারছে না, তখনই আসলে আমার কাছে মনে হয় যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেবে ক্যাবরেরা মিডিয়াকে বরাবরই একটা হাইড করার তার পলিসি, যে কারণে আসলে ফুটবলের যারা সমর্থক রয়েছেন তারা অনেক সম্পর্ক তথ্য থেকে তারা বঞ্চিত হন, আবার এটা বড় ধরনের ডিস্টেন্স তৈরি করে। হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেব অনুযায়ী দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় ধরে জাতীয় দলের বস থাকার রেকর্ড। সাফল্য তিনি আনেননি সে দাবি করবেন না নিন্দুকেরাও। বাংলাদেশের প্লেইং স্টাইলে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেননি এমন দাবিও হবে অন্যায়। কিন্তু সমর্থকদের একটা বড় অংশ বিশ্বাসই করতে পারছেন না কাবরেরায়, অথচ 2 বছর আগেও তার নামে টিফো উড়েছে ঢাকার মাঠে, পেয়েছেন ভালোবাসা, হয়েছেন সিক্ত, কিন্তু সেই অভিজ্ঞতা এখন কেন তিক্ত? এই যে তার টিম সিলেকশন, তার সাবস্টিটিউটে যে আপনার মনে করেন যে চেঞ্জিংয়ের যে ডিসিশনগুলো, তারপরে তার গেম টাইম যে পাচ্ছে না, তাকে খেলাচ্ছে, এসব কারণে আসলে ডে বাই ডে আপনার এই দর্শকরা তার প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে। এটা কিন্তু একদিনে হয়নি। সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনি সর্বা কোচ, আপনি সব কিছু ডিসিশন নেন। প্রেস কনফারেন্সে কিন্তু সে বলছিল যে দিস টাইম ডিডন্ট হ্যাপেন। সিঙ্গাপুরের ম্যাচের আগে কিন্তু সে বলছিল যে এবার কিন্তু সেটা ঘটেনি।
তিনি কিন্তু প্রথম দিকে দর্শক তাকে প্রথমের দিকে সমর্থন করেছেন, তাকে পছন্দও করেছেন। মানে যখন আপনার 2023 সালে যখন আপনার সাব বাংলাদেশ সেমিফাইনালে গেল অনেকদিন পরে, প্রায় 14 বছর পরে, তখন কিন্তু বাংলাদেশের মিডিয়া বলেন, তারপর দর্শক সমর্থক বলেন, সবাই কিন্তু তাকে পছন্দই করেছেন না, তার গেম স্টাইল বা তার মোটামুটি ওই বাংলাদেশ ভালোই খেলেছিল। তারপর দেখা গেল কি আসলে তিনি একটা গণ্ডির বাইরে তিনি যেতে পারেন না। আপগ্রেড অবশ্যই হয়েছে, কিন্তু সেই বাংলাদেশ যে আপগ্রেড করছে তার রিফ্লেকশন কিন্তু কোনো ম্যাচ শেষে আমরা পাচ্ছি না। আপনি এতদিন ট্রেনিং করার পর আপনার ব্রেনে এইটা কেন আপনি ধারণ করতে পারেন না? এমন কি হয়েছে বাংলাদেশের ফুটবলে? হামজা তো খেলবেই, হামজার কাছে তো কেউ নাই। সমীর তো খেলবেই, সমীর তো ওই মাইনাসের মধ্যে থেকে এসে যদি ফিট হইতে পারে সে খেলবে, সেটা তো আমিও জানি, আপনিও জানেন, কিন্তু বাকি আপনি ঠিক করতে পারেন না কেন? কিছু প্লেয়ার তো অবশ্যই, তপু মনে করেন আপনার, তারপরে হচ্ছে আপনার রাকিব, এরকম প্লেয়ার অবশ্যই যে কোনো কোচে নিবে। আবার কিছু প্লেয়ার রয়েছে যারা বসুন্ধরা কিংসের আপনার তারা সাইড বেঞ্চে থাকেন, নিয়মিত সুযোগ পান না, তাকে তিনি আবার খেলে দিচ্ছেন। আবার তার মনে অনেক প্লেয়ার আপনার তাকে ডাকও দিচ্ছেন, আবার কিন্তু অন্য ক্লাবের প্লেয়ার নিয়মিত যারা খেলে তাকে ডাকছেন না। সুতরাং এটা যখন মানুষ একবার হতে পারে, একটা উইন্ডো তো হতে পারে, আর প্রতিনিয়ত যখন প্রতি উইন্ডোতে এরকম হয় তখন তো অবশ্যই একটা মানে প্রশ্ন উঠবে যে আসলে তিনি কেন বারবার ওই প্লেয়ারকে ডাকছেন। বাংলাদেশ আগেও হলো গোল কনসিড করছে, বাংলাদেশ গোল দিছে, বাংলাদেশ এখনও 90 মিনিট পরে যে গোল খায়, আগেও 90 মিনিট পরে গোল খেত, তাই না? তাই এটা তো আজকের ক্যারেক্টার না। তা এখন আপনি এইটা ধরে যদি মানে বলার চেষ্টা করেন যে আমরা এই ইমপ্রুভ করছি, ঠিক আছে, তাই একই জিনিস একই কথা সাংবাদিক পাঠকরা তো প্রতিনিয়ত এটা শুনতে চাইবে না। সবে শুরু সেই মার্চে ফাহমিদুল পেলেন দলে ডাক, গেলেন সৌদি আরব, করলেন অনুশীলন। বাংলাদেশ ফিরল দেশে, ফিরলেন না ফাহমিদুল। এয়ারপোর্টে নেমে কোচ জানালেন ফাহমিদুল ইজ টু ইয়াং। তাতেই শুরু হলো, পাল্টেও গেল। মূল বিষয়টা হয়ে গেছে সেই ফাহমিদুল ইস্যু থেকে। খেয়াল করে দেখেন, ফাহমিদুল ইস্যু থেকে সারা বাংলাদেশের সমর্থক বা আদার সোশ্যাল মিডিয়া ভেঙে পড়লো, মিছিল মিটিং সব হলো, কিন্তু সেইটার রেসটা কোন পর্যন্ত গেল? বাফুফের সভাপতি পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল মিটিং করে আপাতত পরিস্থিতি ঠান্ডা করতে হয়েছে। সেখানে কাবরেরা শুরু থেকে কেন একটা প্রবাসী প্লেয়ার যিনি ইতালিয়ান সিরিয়ে ডিতে খেলেন তাকে আপনি কেন নেবেন না, সেই ব্যাখ্যাটা আমরা সাংবাদিকরা জানার চেষ্টা করেও পারি নাই, ফুটবল ফেডারেশন থেকেও বলে নাই। ওই যে দূরত্বটা তৈরি হইলো এবং সমর্থকরা তার কারণে দিনের পর দিন আন্দোলন করলো, বাবু ভবনের গেট থেকে শুরু করে সব জায়গায়। ওইটা হলো বড় আপনার ক্ষেত্র। ফাহমিদুলকে তিনি মার্চ উইন্ডোতে ডাকলেন, ভালো কথা, তার কাছে দৃষ্টি মনে হয়েছিল ডাকতেই পারেন, কোচের অধিকার রয়েছে। তারপরে তিনি আকস্মিকভাবে ফাহমিদুলকে সৌদি আরব থেকে ঢাকা আনেননি, সেটাও তিনি না আনতে পারেন, তার কোচ হিসেবে তার আনতে না পারেন। তখন আমরা যে প্রশ্ন করলাম, তিনি বললেন তার গেম টাইম বা তার মানে আরও সময় লাগবে, তার আরও সময় দরকার আছে। ভালো কথা, তার ব্যাখ্যা দিলেন তারও সময় প্রয়োজন। তাহলে মার্চ থেকে এপ্রিল মে এই 2 মাসের মধ্যে ফাহমিদুল আপনার এমন কি সময় দিয়েছে যে ফাহমিদুল জুনে দেখা গেল যে তাকে আপনার সিঙ্গাপুর ম্যাচে তাকে ফার্স্ট 11-এ খেলালো, তাহলে কেন আপনি তাকে মার্চে তাকে বাদ দিলেন? আমরা শুনছি যে পেপার পত্রিকায় আমাদের ফিলোরা লিখছে যে এখানে একটা ডিসিপ্লিনারি গ্রাউন্ড ছিল কিন্তু, ঠিক আছে, যেটা পেপার পত্রিকায় আসছে। এবং একটা কোচ কিন্তু সবসময় ডিসিপ্লিনটা কিন্তু সবার আগে দেখে। যখন কোনো ঘটনা ঘটে ওইখানকার মেইন বিষয় যদি মেইন লোক বা যারা হ্যান্ডেল করে তারা যদি না বলেন, তখন নানান রকম রিউমার হয়, ঘটে। তখন আপনার পক্ষে কী হয়, বিশ্বাস করা কঠিন। কারণ কি, তখন আমরা কি বলি, সোর্স দিয়ে কথা বের করে, কিন্তু সোর্স যে সত্যি কথা বলছে সেটা ক্রস চেক আমি কীভাবে করব? এখানে কয়েকটা বিষয় ঘটনা ঘটতে হবে। তাহলে কী করতে হবে? আপনাকে রাইট ম্যান ইন দ্য রাইট পারসন, আপনাকে রাইট ম্যানের কাছে যেতে হবে, রাইট ম্যানকে হেড কোচ। খুবই সিম্পল বিষয়। আপনি একটা ছেলে এসছে, একটা ছেলে কেন আপনার এইখানে কেন জায়গা করে নিতে পারে নাই, কেন সে অনুশীলনে কি করেছে না করেছে, সে যদি কোনো অনুশীলনে অন্য কোনো আচরণ করে থাকে, আমার কথা হলে আপনার যতটুকু বলার আপনি বলে দেন। খুবই সিম্পল। এখানে আপনার রাগ ঢাকের তো কিছু নাই, এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে আপনি যত লোকাবেন তত রিউমার হবে, তত ফুটবলের নেতিবাচক প্রতিক্রিয়া হবে, তত আপনার সাথে দূরত্ব বাড়বে। কানাডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশ সময় সোমবার ভোরে ম্যাচ খেলে সমিত সোম আসবেন বাংলাদেশে। বৃহস্পতিবারে জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ জিততে না পারলে অথবা হেরে গেলে বাংলাদেশের এশিয়ান কাপে বাছাই করার স্বপ্নটা প্রায় শেষই হয়ে যায়। সেই ম্যাচে সমিত সোমকে স্টার্টিং 11-এ খুঁজে পাওয়া গেল না। তার পক্ষে যুক্তি দেখানো হলো, সমিত সোম যেহেতু এর আগে ইনজুরিতে পড়েছিলেন এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তি তার উপরে ভর করেছে, সে কারণে সমিত সোমকে ব্যবহার করা হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে। অথচ ওই ম্যাচটায় সমিত সোম যদি স্টার্টিং 11-এ থাকতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা একটু হলেও বাড়ত। ওই ম্যাচে বাংলাদেশ যে হার এড়াতে যাচ্ছিল সেটা তো সমিত সোমের কারণেই, যদিও শেষ পর্যন্ত তালে গোলে বাংলাদেশ ম্যাচটা হেরেছেই, কিন্তু ওই ম্যাচ শেষে অবিশ্বাস গিয়ে ঠেকেছে নতুন এক চূড়ায়।
অথচ এই ব্যাখ্যাগুলো হওয়ার কথা ছিল সায়েন্স ব্যাকড, এই ব্যাখ্যাগুলো হওয়ার কথা ছিল বিজ্ঞান নির্ভর, এবং এই ব্যাখ্যাগুলোর পেছনে আসলে আর কোনো যুক্তি কাজ করার কোনো কারণ ছিল না। কিন্তু সেই জায়গাতে যখন অবিশ্বাস তৈরি হয়ে যায় তখন আপনাকে প্রশ্নটা তুলতেই হবে, এই দূরত্ব ঘোচাবে কে? ফুটবল প্রাণের খেলা, সে খেলার প্রাণ সমর্থক। টিম থেকে সমর্থকদের কাছে বার্তা তর্জমা করতে দরকার একটা মাধ্যম, সেই মাধ্যমটাই মিডিয়া। এমন কি হতে পারে কোচের সঙ্গে মাঝের মাধ্যমটাই ভেঙে পড়েছে, তাই তৈরি হয়েছে দূরত্ব, আর সেই দূরত্বেই জন্ম নিয়েছে অবিশ্বাস, যে মাধ্যমে টিমের বক্তব্য অনুদিত হয় সমর্থকের কাছে, সেই মাধ্যমের সঙ্গেই কি দূরত্ব? এর আগে যারা আসছে হয়তো বিভিন্ন ক্লাবে ছিল আসলে, যে টুকটাক হয়তো মিডিয়া ফেস করছে বা মিডিয়া কিভাবে হ্যান্ডেল করবে, সেটা হলো তাদের একটা পরিপূর্ণ না হোক, তাদের একটা ধারণা নিয়েই তারা এই বাংলাদেশে আসছে। হামজা আসার পর কী হলো, আমাদের ফুটবলের পারদটা এখান থেকে এখানে চলে গেছে। তো পারদ যখন আবার উপরে যায় তখন উচ্চাসাটা অনেক বাড়ে। কাবরেরার বেলায় আসলে একদম উল্টা। আমার মনে হয় যে সে বাংলাদেশের মিডিয়া বা এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে কি করতে হবে, আসলে মানে তার কোনো নলেজই নেই। হাউ টু হ্যান্ডেল আ প্রেস কনফারেন্স। পৃথিবীর সব কোচের এই জায়গায় মুনশিয়ানা দেখাতে হয়। ফুটবল মাঠে আপনার কাজ, দল বাছাই আপনার কাজ, দল কি করে পরিচালনা করবেন সেটাও আপনার কাজ, এবং একজন কোচের অন্যতম অনুষঙ্গ হচ্ছে প্রেস কনফারেন্সে সাংবাদিকের প্রশ্ন সামলানো। একটার পর একটা ঝাঁঝালো প্রশ্ন আপনার এদিক থেকে ছুটে আসবে ওদিকে, আর আপনাকে সেগুলো ডিল করতে পারতে হবে। একটা তেড়া বাঁকা উত্তর হয়তো আপনার জনপ্রিয়তা বাড়াতেও পারে, আবার সেটা আপনাকে একেবারে মাটিতে নামিয়েও নিয়ে আসতে পারে। একটা ম্যাচ যখন কেউ হেরে যায়, একটা বিশ্বকাপের ফাইনাল যখন একটা দল হারে, সেই দলের কোচের কি কথা বলতে ইচ্ছে করে? ভালো লাগার কথা, কিন্তু তবুও তো তিনি বলেন, কারণ এটা তার কাজ, এটা তার অতখানিই কাজ যতখানি কাজ তার স্টার্টিং 11টা দেওয়া। এবং এসব কিছু ঠিকঠাক করতে না পারলে পুরো পৃথিবী জুড়েই কোচদের সঙ্গে তৈরি হয় এক দূরত্ব, যে দূরত্ব গিয়ে ঠেকে সমর্থকদের সঙ্গেও। অনেক সময় আবার উল্টোটাও হয়, সমর্থকদের সঙ্গে দূরত্বের কারণে প্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে একজন কোচের। কিন্তু এসবের মীমাংসা কী করে হবে? নেগেটিভটাই আপনার যদি সেই এক্সপ্রেশনের সক্ষমতা থাকে, আপনি সেটা পজিটিভের দিক থেকে ঘোরায় আপনি অ্যান্সার দিতে পারেন। এটা তো সিম্পল জিনিস একদম। মানে এখানে কোচ এবং সাংবাদিক কেউ কারো প্রতিপক্ষ না, দুইজনে কিন্তু দুই জায়গা থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। যার যার পেশা সে দায়িত্ব পালন করছে। আমি সাংবাদিক, অবশ্যই কোচের জায়গাকে আমি রেসপেক্ট করি, কোচকেও আমাকে রেসপেক্ট করতে হবে, যে আমার প্রফেশনকে। আপনি তো দেশের মিডিয়া কেন, এই দেশের জল হাওয়া সবই বুঝে গেছেন। এই দেশে পলিটিক্স কীভাবে হয় সেটাও আপনি জানেন, পলিটিক্স কোড অ্যান্ড কোড। তাহলে এখন যদি আপনি এইভাবে সরাসরি ওর দিয়ে দায় চাপান, আপনি একজন পেশাদার কোচ, আপনি মান্থলি স্যালারি পাচ্ছেন না, তা আপনি কি ওইভাবে বলতে পারেন? মানে এর অর্থ কি? এর হলো ক্লিয়ার কাট। এর অর্থ হলো যে আপনি নিজে হয়তো জানেন যে আপনি চাকরিটা যাবে না, যেটা সমর্থকরা চাচ্ছে আপনার ব্যর্থতার কারণে চাকরি, সমর্থকরা আপনি অ্যাটিটিউডের কারণে চাকরিটা যেতে চায় নাই। এবং সবচেয়ে বড় বিষয় দেখেন, তিনি মিডিয়াকে হাইড করতেছেন বা ক্লোজডও করতেছেন, কিন্তু তিনি ম্যাচ খেলেন আবার আপনার পুলিশের সাথে, আবার ফটোজের সাথে। সে দলে কিন্তু নেপালের প্লেয়ার আছে। সেপ্টেম্বর উইন্ডোতে যিনি পুলিশের সাথে খেলেছেন, ফটোজের সাথে খেলেছেন, দুই দলে কিন্তু নেপালি প্লেয়ার রয়েছে। নেপালের অধিনায়ক পুলিশ টিমের অধিনায়ক। আবার এখন এই রিসেন্টলি যে ম্যাচ খেলেছেন ফটোজের সাথে, সেখানে অনন্ত তামাং, যে নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, তিনি ছিলেন। তো আসলে এটা একটা মানে আমি বলবো দ্বিচারিতা ছাড়া কিছু না। বাংলাদেশের মিডিয়া আমার মনে হয় অনেক ফ্রেন্ডলি, যে ক্রিকেট, ফুটবল, হকি যেখানেই বলেন, কারণ সবাই অনেক ফ্রেন্ডলি। তারা জানতে চায় যে পাঠকের যে ইমোশন, একটা জয় বা যেটা আমরা সবসময় খুঁজি, আমরা কিন্তু সেইটাকে ঘিরেই আসলে সব কোশ্চেন করা হয় বা সেইটাকে সাপোর্ট দেওয়া হয়। আমার মনে হয় না যে আপনি দেখবেন যে খুব একটা ক্রিটিসাইজ করা হয়। It's always good to have and it's part of my job to accept the criticism, and it's always something that gets you trying to get the best of the team, no, and keep working hard to try to keep everyone happy with the performances. It's not easy because there's always someone that would have something to some opinion will be there, but again, I think, and we have talked with the team, no, that if there is something that can bring everyone together after the disappointment, no, of the not getting those wins that probably we have deserved, is winning against India at home, which would be probably the best gift for all the supporters.
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.